টিবিএস পালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আমরা আজ কথা বলবো সোহেল তাজের সঙ্গে। তার আর নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। তিনি শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক নেতা। সোহেল তাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আনার জন্য। আমরা ছোট করে জানতে চাই যে বর্তমান বাংলাদেশকে, বিশেষ করে 5ই আগস্টের পর বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন, কেমন দেখছেন? আসলে আমি যেটা মনে করি, আমি যখন রাজনীতিতে প্রথম প্রবেশ করি, আমার চিন্তাধারা ছিল আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা, একটি সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ, যেখানে মেধা দিয়ে মানে মেধাভিত্তিক একটি সমাজ, মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি, এমন একটি সমাজ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকারে বসবাস করব। এমন একটি দেশ যেখানে কোনো বিভেদ থাকবে না, ধনী গরিব সবারই ইকুয়াল রাইটস থাকবে, এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে সবার জন্যই। আমি রাজনীতিতে ঢুকে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ আমাদের পলিটিক্যাল সিস্টেম এবং আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো সম্পূর্ণভাবে অকেজো বা এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো আমি আমার রাজনৈতিক জীবনে আমি 1998 সাল থেকে রাজনীতিতে ঢুকেছি। পরবর্তীতে আমি 2001 সালে এমপি এবং 2008 সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলাম, এবং পরবর্তীতে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম 2009 জানুয়ারি থেকে 2009 মে মাস পর্যন্ত। তো আমার উপলব্ধি ছিল যে একটি দেশ, একটি রাষ্ট্রের অগ্রযাত্রা আমরা যদি এই ডেমোক্রেটিক সিস্টেম গুলোকে আমরা যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে এই রাজনৈতিক কালচার, এই আমাদের ভায়োলেন্সের কালচার, এগুলো কোনোদিনই ঠিক হবে না। তো আমি বিশ্বাস করি এই যে আজকে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তাদের স্পিরিটটা কিন্তু আমার স্পিরিটের সাথে একদম মিলে যায়। আমিও এটাই চেয়েছি। আমরা আপনাকে দেখেছিলাম যখন 6 জনকে ডিবি অফিস আটকে রেখেছিল, আপনি গিয়েছিলেন। জি, আমি ডিবি অফিসে গিয়েছিলাম, সেটা আমার বিবেকের কারণে। কারণ আমি যেটা টেলিভিশন এবং মিডিয়াতে দেখেছি যে ছাত্রছাত্রী ভাই বোনদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছে এবং একটা আন্দোলনকে ভায়োলেন্টলি সাপ্রেস করা হচ্ছে, তো সেটা বাংলাদেশের সকল মানুষের মতো আমারও বিবেকে নাড়া দিয়েছিল। এবং আমার অবস্থান থেকে আমি মনে করেছিলাম যে যেহেতু আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি তাদেরকে স্মরণ করে দিতে চেয়েছিলাম যে কোনো বেআইনি অন্যায় আদেশ যাতে তারা না মানে। সেটাই আমি স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম, যাতে আর কোনো রক্তক্ষয় না হয়, আর কোনো ছাত্রছাত্রী ভাই বোনের প্রাণ যেন না যায়। তো আপনি যেটা বলছিলেন যে এই যে আন্দোলন হলো, সেই আন্দোলনের স্পিরিট এবং আপনি আপনার মধ্যে যে স্পিরিটকে ধারণ করেন সেটা একই রকম, তাই কি বলছিলেন আপনি? দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আজকে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা যে কজটা নিয়ে এসেছে, যে একটি সুন্দর বাংলাদেশ গড়বে, এই স্পিরিটটাই ছিল আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা। আমরা চেয়েছিলাম এমনই একটি দেশ, তারা যেটা আজকে বলছেন সেই দেশের জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ করেছি আমরা, এবং 30 লক্ষ শহীদের রক্তর বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আনফরচুনেটলি 71-এর পর, স্বাধীনতা অর্জনের পর, আমরা মূল বিষয়টাকেই বাস্তবায়ন করতে পারিনি। যে কারণে আমরা দেশ স্বাধীন করেছি সেটাকেই আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এবং আজকে 53 বছর পর আমাদেরকে সেই কথাই বলতে হচ্ছে। দ্যাটস রাইট। কিন্তু আমরা দেখছিলাম যে এই আন্দোলনের একটি তার পাশাপাশি আমরা দেখেছি যে কিছু ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু ভবনে হামলা হয়েছে, জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এরকম ভাস্কর্য ধারণ করা হয়েছে, এরকম ভাস্কর্য ভাঙা হয়েছে। তো এই আপনি যে আন্দোলনকে বলছেন যে এই যে তারা মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি তো আমরা এরকম দৃশ্য দেখেছি বা দেখলাম, নিশ্চয়ই এটা আপনাকে পীড়া দিচ্ছে। আসলে যে কোনো একটি গণ অভ্যুত্থান, যে কোনো একটি এই ধরনের আন্দোলন হলে এখানে মূল ফোর্সের সাথে কিছু স্বার্থান্বেষী মহল জড়িত হয়ে যায়। এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে, এবং এই দুষ্কৃতিকারী কিছু গোষ্ঠী ইনভলভ হয় এবং তারা তাদের ডিস্ট্রাকটিভ পলিটিক্সটা হয়তো নিয়ে আসার চেষ্টা করে।
তো আমি প্রথমেই বলবো যে বঙ্গবন্ধুর বাসভবনে আগুন দেওয়া, ভাস্কর্য ভাঙচুর করা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার 23 বছরের নেতৃত্ব দিয়ে বাংলার মানুষকে প্রস্তুত করেছিলেন মুক্তিযুদ্ধের জন্য। 25শে মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেল, সেই মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় কিন্তু বাংলার মানুষ জাগ্রত হয়েছিল। হ্যাঁ, তো আমাদের সঠিক ইতিহাসগুলোকে আমাদের কিন্তু সংরক্ষণ করতে হবে এবং বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটি জ্বলন্ত অংশ। এগুলোকে আমি ওনার প্রতিকৃতি এবং ওনার বাসভবনের মিউজিয়াম ধ্বংস করার ঘটনা, এটা তো দুঃখজনকই শুধু নয়, নিন্দনীয় এবং এটা একটি অপরাধ। এটা আমাদের দেশের সম্পদ ধ্বংস করা এবং দেশের অস্তিত্ব মুছে ফেলারই একটা চিহ্ন। আমি আশা করব এবং আমি বিশ্বাস করি এটার সাথে আমাদের ছাত্র জনতা ভাই বোন কেউই জড়িত না। এখানে একটি স্বার্থন্যাসী মহল যারা অন্য এজেন্ডা মানে বাস্তবায়ন করতে চাচ্ছে, তাদেরই কাজ। হ্যাঁ, আমরা কিন্তু ওটাও দেখেছি সোহেল তাজ, যে আমরা দেখেছি যে মানে এই ছেলেরাই কিন্তু বঙ্গবন্ধু ভবন পাহারা দিচ্ছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিষ্কার করছে এবং যতটুকু সম্ভব তারা সেটা প্রোটেকশনের চেষ্টা করছে। এটাই তো মনে হয় যে যারা মূল আন্দোলনের চেতনা নিয়ে এসেছিল এই কাজটা ওরা করছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। এবং আমিও সেটাই বলছি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আন্দোলনে স্পিয়ারহেড করেছে তারা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছে। তো আমি বিশ্বাস করি যে এটা একটি স্বার্থন্যাসী মহল এখানে একটি অ্যানার্কিক সিচুয়েশন তৈরি করা এবং তাদের এজেন্ডা নিয়ে তারা এগিয়েছে এবং এটা একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। তো আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো যে কারা করেছে এটা বের করে অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। সোহেল তাজ, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি একসময় আওয়ামী লীগ করতেন, তারপর হতাশ হয়েছেন, আপনি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়েছেন, কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত রাজনৈতিক এলিমেন্ট এবং আপনি এবং আপনার পরিবারের দীর্ঘ ঐতিহ্য আছে। আপনার বাবা বাংলাদেশের জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আপনার মা দুঃসময়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করেছেন। এখন এই মুহূর্তে আপনার কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা? প্রথমত আমি পরিবর্তনকে বিশ্বাস করি না। আমি রাজনীতি করেছি, আমি চেষ্টা করেছি আমার নিজের যোগ্যতা দিয়ে করার জন্য এবং আমি ওই বিশ্বাস করি না যে ধারাবাহিকতা আমার বাবা এটা করেছে, আমার মা এটা করেছে, এই জন্য আমারও করতে হবে। আমি যদি দেশের নাগরিক হিসাবে আমি মনে করি যে আমি অবদান রাখতে পারবো তাহলে আমি কাজ করব, জনগণ যদি চায় তাহলে আমি কাজ করব। কিন্তু আমি অনেকে মনে করছেন যে আপনি হয়তো আবার আওয়ামী লীগে অ্যাক্টিভ হবেন অথবা আপনি একটি দল গঠন করবেন, মানে কোনোটার কি কোনো সম্ভাবনা আছে? আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি রাজনীতির বাইরেই আছি এবং আমি রাজনীতির বাইরেই থাকবো। কারণ আমার জিনিস বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আমার দলের কি অবস্থা, এগুলো এখানে অনেক বিষয় আছে যেগুলো পর্যবেক্ষণের দরকার। কারণ আমি বিশেষ করি আমাদের দলের আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনার অনেক ক্ষেত্র আছে যেটা এখন পর্যন্ত আমরা করিনি এবং সেটা না করলে ভবিষ্যতের পথে কিভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দেবে আমি নিজে বুঝে উঠতে পারছি না। মানে আমরা একটা বিষয় দেখেছি যে মানে খুব বেশি প্রতিক্রিয়া পাইনি, বাট আওয়ামী লীগের ভেতর থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি এখন পর্যন্ত কাউকে এত মৃত্যুর পরেও কিন্তু দুঃখ প্রকাশ করতে দেখিনি। দ্যাট ইজ কারেক্ট। তো এখানেই আমি বলছি আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা। তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা যদি নিজের রেসপন্সিবিলিটি না নেই, আমরা যদি জিনিসগুলোকে বোঝার চেষ্টা না করি এবং নিজের ভুল ত্রুটি যদি আমরা অ্যানালাইসিস না করতে পারি তাহলে তো এটা কোনোদিনও সুফল বয়ে আনেনি কোনো রাজনৈতিক দলের জন্য এবং এই ক্ষেত্রে আনবে না আমি বিশ্বাস করি। সোহেল তাজ, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে।